চৌরাস্তার মোড়ে কপালে আড়াআড়ি ভাবে হাত রেখে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। গায়ে সাদামাটা শাড়ি, লম্বা চুলে বেনুনি করা শ্যাম বর্ণের মেয়েটি কপাল কুঁচকে আছে হালকা বিরক্তিতে। সেই 12টায় টিউশন শেষ হয়েছে তার, এখন প্রায় 12টা 30। এই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকেও কোনো রিকশার দেখা মিলছে না তার। তারপরও ওর মাথার উপর উত্তপ্ত সূর্য। মেয়েটির নাম রাদিয়ানা আহমেদ রোজা, সবাই রোজা নামেই ডাকে। কখনো শান্ত তো কখনো চঞ্চল। বৈশাখ মাসের কালবৈশাখীর মতো হুটহাট মেজাজ পরিবর্তন হয় তার। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তি যেন তুঙ্গে। ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে গম্ভীর স্বরে বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে কি সেলফোন হবে? ছেলেটির কথাই ফিরে তাকালো রোজা। বিরক্তির সাথে চোখে মুখে ফুটে উঠল অপরিসীম কৌতূহল। সুঠাম দেখি ছেলেটির মাথায় ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস, গায়ে জড়ানো ব্লু জ্যাকেট। ছেলেটি ক্রমাগত চারপাশে চোখ বুলাচ্ছে, যেন নিজেকে কারো চোখের আড়ালে রাখতে চাইছে সে। তাকে দেখে রোজার প্রথম যে কথাটি মনে হচ্ছিল তা হচ্ছে, ছেলেটি কোনো সন্ত্রাসী তন্ত্রাসী নয় তো? রোজার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো মুহূর্তেই। অর্ধেক ঢাকা মুখটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রোজার মনে হলো ছেলেটিকে সে চেনে। কোথাও একটা দেখেছে সে, কিন্তু কোথায়? আচ্ছা, এই ছেলেটা কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নয় তো, যাদের ছবি প্রতিবেলার খবরের প্রধান খাবার হয়ে থাকে? জার্নালিস্ট বাবার মেয়ে রোজা, সেই হিসাবে কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে পরিচিত মনে হওয়া অবশ্যই কোনো দোষের কিছু না। নিজের অজান্তেই ভ্রু কুঁচকে এলো রোজার। তার মাথা ঘুরছে অদ্ভুত সব প্রশ্ন। আচ্ছা, ক্রিমিনালরা কি এত হ্যান্ডসাম হয়? হতেও পারে। আজকালকার যুগের গ্যাংস্টাররাও সেই রকম ফ্যাশনেবল। সন্ত্রাসী বা ক্রিমিনাল বলে তাদের হ্যান্ডসাম বা ড্রেসিং হওয়া যাবে না এমনটা তো কোনো কথা নেই, না? এমনটা ভাবা ঘোর অন্যায় হয়েছে রোজার, ভয়ানক অন্যায়। কিন্তু একটা গ্যাংস্টার তার কাছে সেলফোন চাইবে কেন? গ্যাংস্টারদের তো অনেক টাকার থাকার কথা। অদ্ভুত। রোজাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি ভরা কণ্ঠে আবারও বলে উঠল ছেলেটি, ম্যাম, হবে কি একটা সেলফোন? আই ব্যাডলি নিড আ সেলফোন জাস্ট ফর 5 মিনিটস। ছেলেটার কথাই আবার ও অবাক হলো রোজা। কি অদ্ভুত একটা ব্যাপার। ছেলেটার কণ্ঠটাও কেমন একটা পরিচিত লাগছে তার, যেন প্রায়ই শোনে এই কণ্ঠ। অনেক সময় সকাল দুপুর রাত প্রতি বেলায়। আবারও ভ্রু কুঁচকে এলো রোজার। ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই চমকে উঠল সে। চট করে রাস্তার ওপাশের মস্ত বিল বোর্ডটার দিকে তাকালো সে। বিল বোর্ডে ম্যাঙ্গো জুস হাতে নায়িকার সাথে রোমাঞ্চ রত নায়ক আরিয়ান মৃন্ময়ের ছবি। রোজা বিস্ফোরিত চোখে একবার বিল বোর্ড তো আর একবার ছেলেটির দিকে তাকাচ্ছে। দুজনেই সেম। তার মানে রোজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি বিখ্যাত কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পী আরিয়ান মৃন্ময়। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। যার সাথে দেখা করার জন্য হাজার ও মেয়েরা হাউ হুতাশ করে মরে, সেই আরিয়ান মৃন্ময় নাকি তার কাছে এসে সেলফোন চাইছে, তাও আবার মাঝ রাস্তায়। কি অদ্ভুত। আচ্ছা, এটা রোজার কোনো স্বপ্ন নয় তো, বা কল্পনা? রোদের তাপে বোল্ড হয়ে এসব আজগবি জিনিস দেখছে না তো? এই সব এলোমেলো চিন্তা মাথায় নিয়ে হাত বাড়িয়ে সামনে দাঁড়ানো ছেলেটির কনুইয়ের খানিক উপরে চিমটি বসিয়ে দিল রোজা। সাথে সাথেই আহ শব্দ করে অবাক দৃষ্টিতে তাকালো ছেলেটি। হাতের কনুইয়ের কাছে বাম হাতের তালু ঘষতে ঘষতে বলে উঠল, আর ইউ লস্ট ইট? রোজার উত্তেজনায় মুখ চেপে ধরলো। ও মাই গড, এটা তো সত্যি আরিয়ান মৃন্ময়। ছেলেটি চারপাশে তাকিয়ে পকেট থেকে মাস্ক বের করে নাক মুখ ঢেকে নিল। আশেপাশের মানুষের থেকে নিজেকে আড়াল করার কতই না প্রচেষ্টা তার। রোজা এখনো মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটি ওয়ার্ড ঘুরপাক খাচ্ছে বারবার, ইম্পসিবল, ইম্পসিবল। মৃন্ময় এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, ও হ্যালো ম্যাম, আপনার কাছে কি ফোন আছে? আমি বিপদে পড়েছে, আমি একটু হেল্প করুন প্লিজ।
রোজা কিছু একটা ভেবে ব্যাগ থেকে ফোনটা বের করে এগিয়ে দিল। মৃন্ময় ফোনটা একরকম লুফে নিল, একটা নাম্বার ডায়াল করে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনটা কানে নিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলে উঠল, সোহেল, আমি মৃন্ময়। তুমি কি আসলে গাধা? আমার সেলফোনটা সাথে দেওয়ার দায়িত্ব তোমার ছিল। গাড়িতে তেল আছে কিনা সেটাও চেক করনি। তোমার কেয়ারলেসের জন্য আমি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। ওদিকে ফার্ম হাউসে রোজি ওয়েট করছে। আমার বিয়ে হিসেবে তোমায় কি আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল না? আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকলে সাংবাদিকরা কোত্থেকে কি বের করে ফেলবে কে জানে। আর এটা আমার পার্সোনাল ম্যাটার, এটাকে আমি নিউজ বানাতে চাচ্ছি না। তোমাকে আমি 10 মিনিট টাইম দিচ্ছি, গাড়ি পাঠাও, নয়তো তোমার জবের কথা ভুলে যাও। গট ইট, ইডিয়েট। রোজার কানে মৃন্ময়ের কথাগুলো হালকা পাতলা কানে এলো। মনটা খুশিতে ডকুমকু নাচছে তার। নিশ্চয়ই মৃন্ময়ের সাথে কণ্ঠশিল্পী রোজির চক্কর চলছে, নয়তো ফার্ম হাউসে পার্সোনাল কি কাজ থাকতে পারে। তবু একা একা এই খবরটা বাবাকে দিতে পারলে নিশ্চয় বাবা জার্নালিজম নিয়ে পড়াশোনার জন্য পারমিশন দিয়ে দেবে। ইয়াহু! মৃন্ময় এগিয়ে এসে ফোনটা এগিয়ে দিয়ে বলল, থ্যাঙ্কস ম্যাম। রোজা দাঁত কেলিয়ে একটা হাসি দিয়েই উল্টো পথে হাঁটা দিল। এখনই বাসায় পৌঁছতে হবে তাকে, তার বাবাকে তো জানাতে হবে ব্যাপারটা। আজই নিশ্চয়ই জার্নালিজম পড়ার পারমিশনটা পেয়েই যাবে সে। মৃন্ময় সানগ্লাস চোখেই রোজার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটির লম্বা বেনুনি হাঁটার তালে হেলে দুলে যাচ্ছে, দেখতে ভালোই লাগছে তার। সাদামাটা শাড়ি আর লম্বা চুলের বেনুনি পিচি মেয়েটার মাঝে একটা মাধুর্য এনে দিয়েছে। পুরাতন যুগের মেয়েদের মতো লাগছে তাকে। এইসব ভাবতে ভাবতেই একটা বিশাল গাড়ি এসে থামলো ওর সামনে। ড্রাইভার বেরিয়ে এসে ফোন আর গাড়ির চাবি দিয়েই চলে গেল। মৃন্ময় গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত ছুটলো তার নিজের গন্তব্যে। আর রোজা নামের মেয়েটির স্মৃতিটুকু ফেলে গেল এই চৌরাস্তার মোড়েতেই, এক রৌদ্র উজ্জ্বল দুপুরে অব্যক্ত গরম বাতাসে। বাবা, বাবা প্লিজ গিভ মি আ চান্স। আরিয়ান মৃন্ময়ের নিউজটা আমাদের অনেক বেশি মার্কেট এনে দিবে বাবা। মামনি, তুই জানিস আমি মার্কেট পাওয়ার জন্য কিছু লিখি না। একজন জার্নালিস্টের কাজ অবশ্যই সুপারস্টারদের হাঁচি খাসির খবর রাখা নয়। সত্যিকারের জার্নালিজম হলো বিপদকে সামনে রেখে দেশের সেই সব ভয়ানক কীটকে এক্সপোজ করা যারা ধীরে ধীরে দেশটাকে শুষে খাচ্ছে। আর তোর বাবা সেই কাজটাই করে। অন্যান্য নামে মাত্র জার্নালিস্টদের মতো সুপারস্টারদের পেছনে দৌড়ায় না। বাবা আই নো, বাট এটাও একটা বিগ নিউজ হতে পারে। তুমি আমায় একটা পারমিশন দাও, জার্নালিস্ট হিসেবে আমি খুব ভালো কিছু করব বলে আমার ধারণা। প্লিজ বাবা। রোজা, তুই জানিস তোকে আমি জার্নালিজমের রিস্কি চ্যাপ্টারে ঝাঁপিয়ে পড়তে দেব না, আর না তথাকথিত সাংবাদিকদের মতো কোনো সুপারস্টারের পিছু দৌড়াতে দিব। সো চেঞ্জ ইউর মাইন্ড। তুই বরং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাটা চালিয়ে যা, সেটা তোর ক্যারিয়ারের জন্য বেস্ট হবে মামনি। বাবা। নো মোর ওয়ার্ডস। বাসায় ফিরেই বাবাকে রাজি করানোর পেছনে লেগে গিয়েছিল রোজা। পুরো কাহিনীটাকে রং চং মিশিয়ে দারুণভাবে উপস্থাপনা করেছে সে। এই নিউজটা সংগ্রহ করার জন্য কত কত পরিশ্রম করতে হয়েছে তার একটা মস্ত মিথ্যা পর্দাও দিয়েছে সেই। তবুও শেষ রক্ষা হলো না। এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনলেও তীরে এসে তরিটা ডুবলো। রোজা সোফায় মুখ ফুলিয়ে বসে বাবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাবাকে কিভাবে বোঝাবে রোজা জার্নালিজম যে তার প্যাশন। ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে। বাবাকে লুকিয়ে কিছু দিন এই সাবজেক্ট পড়লেও অবশেষে ধরা খেতে হয়েছে তাকে। তার বাবার কড়া হুকুম, নেক্সট ইয়ারে আবারও অ্যাডমিশন দাও এবং নিউ সাবজেক্ট ভর্তি হও। এই সব সাবজেক্ট তার জন্য নিষিদ্ধ। ওর বাবার ধারণা জার্নালিজম নিয়ে পড়লে কোনো না কোনো সময় রোজা বিপদের সম্মুখীন হতে হবে। এমনিতেও তার কাজে কত বিপদ উৎপেতে আছে কে জানে। একটাই মাত্র মেয়ে তার, যদি কিছু হয়ে যায়। রোজার বাবা রাদীপ
আহমেদ দেশের একজন বিখ্যাত ইনভেস্টিগেশন জার্নালিস্ট। নিজের সংবাদপত্র আর স্টুডিও আছে, কিন্তু মেয়েকে তার থেকে 10 হাত দূরে রাখাটাই তার কাম্য। রোজা সোফায় বসে কিছুক্ষণ হাঁসফাঁস করে ফোনটা হাতে তুলে নিল। তীর্থের নাম্বার ডায়াল করে ফোনটা কানে নিয়ে পা উঠিয়ে আরাম করে বসলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই ওই হারামি, কই তুই? আমি বিছানায়। শালা, তুই বিছানায় কি করিস? রোজা, আবে দোস্ত, অলওয়েজ সন্দেহ করস কেন? ঘুমাচ্ছিলাম, তুই ঘুমের 12টা বাজাইলি। এবার ফোন রাখ। দেব এক থাপ্পড়, চুপচাপ উঠে বস, নয়তো মালিহাকে ফোন দিয়ে বলবো তুই বিছানায়। আবারও আগের কাহিনী শুরু করছিস। তুই একখান চিজ মাইরি, জীবনটা ভাজা ভাজা কইরা দিলি। একদম বিভীষণের ফিমেল ভার্সন। কি করা লাগবে? কি চাই? প্রথম আলোর সাথে তো তোর ভালো লিঙ্ক আছে, তাই না? আছে তো। ওখানে একটা আর্টিকেল ছাপানোর ব্যবস্থা করে দে ফার্স্ট। কি, তুই আর্টিকেল লিখবি? আর যদি লিখিসি তাহলে তোর বাপেরটাই লেখ। বেশি কথা বলোস না, যা বলছি কর। তোর কাছে 15 মিনিট টাইম আছে, ডু ইট ফাস্ট, নয়তো কোনো কথা নয়, স্ট্রেট মালিয়াকে কল। আল্লাহ, বিশ্বাস কর দোস্ত, যে তোর জামাই হবে তার প্রতি বহুত সিম্প্যাথি ফিলিংস আসছে আমার। বেচারা জীবনটা কচুরি পাতার মতো ভাসমান বানিয়ে দিবি তুই, হারামি কথাকার। তীর্থের কথায় খিলখিল করে হাসছে রোজা। রোজা জানে তীর্থ কাজটা করবে। তীর্থও জার্নালিজমের স্টুডেন্ট। রোজা আর সে ক্লাস 5 থেকে একসাথেই পড়াশুনো করে আসছে। তবে ভার্সিটিতে গিয়েই বন্ধুত্বটা আরও বেশি পাকাপোক্ত হয়ে গেছে তাদের। রোজা ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টি আকাশে। মেঘের ফাঁক দিয়ে এক মুঠো রোদ এসে পড়ছে জানালার কাছে। আর্টিকেলটা পাবলিশড হলে কেমন দমকা তৈরি হবে সেটাই নিয়েই চিন্তা করছে রোজা। এই 5 বছরের কেরিয়ারে মৃন্ময়ের নামে কোনো রং নিউজ প্রকাশ হয়নি বললেই চলে। মিডিয়া জগতে তার চরিত্র অনেকটাই ফুলের মতো পবিত্র, আর সেই পবিত্রতা কালকের বাতাসের সাথে উড়িয়ে দিবে রোজা। ভাবতেই গা শিউরে উঠেছে তার। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে আবারও ফোনটার দিকে তাকালো সে। মুহূর্তেই দুষ্টু হাসি খেলে গেল তার ঠোঁটে। রুমে গিয়ে ড্রয়ার থেকে মামুর সিমটা বের করে ফোনে ভরে মৃন্ময়কে কল করা নাম্বারে ডায়াল করলো সে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে অস্থিরতা ভরা কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো। লোকটার কথার স্বরেই মনে হচ্ছে বেচারা চরম বিরক্ত মানুষকে বিরক্ত করতে বেশ লাগে রোজার। তার গলার স্বর কিছুটা মোটা করে বলে উঠল, হ্যালো মিস্টার সোহেল টাকলা, কেমন আছেন? দিন দিন যেভাবে টাকলু হয়ে যাচ্ছেন, তাতে করে একজন নায়কের পিএ হিসেবে আপনি বড্ড বেমানান। রোজার কথাই অনেকটাই চমকে উঠল সোহেল। সত্যি আজকাল বেশ চুল পড়ছে তার, কিন্তু এই মেয়েটার সেই খবর কি করে জানলো? অদ্ভুত ব্যাপারটা চিন্তা করে ভ্রু কুঁচকে বলে উঠল সে, কে আপনি? হোয়াট? আমাকে চেনেন না? এত বড় সাহস! আজই আপনার নামে সরি, আপনার স্যারের নামে সচিবালয়ের নোটিশ আসবে। তাতে বড় বড় করে লেখা থাকবে, ব্যাড ম্যানার্সের দায়ে সিনেমা জগৎ থেকে তাকে বহিষ্কার করা হলো। কি? চেঁচাচ্ছেন কেন? এই শব্দ দূষণের জন্য আপনাকে এক্সট্রা জরিমানাও দিতে হবে। আপনার বিহেভের জন্য আপনার স্যারের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আহারে, সো আফসোস। মানে? ম্যামা করছেন কেন? আমি অবশ্যই আপনার মা নই, তাই ছাগলের মতো ম্যামা করবেন না। কথাটা বলেই ফোনটা কেটে হাসিতে ফেটে পড়ল রোজা। এদিকে সোহেলের মাথায় হাত। এমনিতেই মৃন্ময় তার উপরে রেগে বোমা, তারপর এত কিছু। উফ, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ফার্ম হাউজের ছাদে পকেটে হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে আছে মৃন্ময়। গেট পেরিয়েই রুজি নামের মেয়েটা বেরিয়ে যাচ্ছে। অবশেষে কাজটা হলো।
কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো মৃন্ময়। রেলিংয়ে ঠ্যাস দিয়ে আকাশের দিকে তাকালো সে। চারপাশে শেষ বিকেলের হালকা রোদ, যাকে বলে মিষ্টি রোদ। মৃন্ময়ের বাবাও একজন কণ্ঠশিল্পী ছিলেন, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় ওই দূর আকাশে হারিয়ে গেলেন। তখন মৃন্ময়ের বয়স ছিল 12 আর এখন 26। প্রায় 14টা বছর পেরিয়ে গেছে। বাবাকে হারিয়ে এখনো মাঝে মাঝে ওই মেঘের দিকে তাকায় সে। যদি মেঘকে লুকিয়ে এক মুঠো রোদ হয়ে ফিরে আসেন তার বাবা। ওর বুক চিরে এক গুচ্ছ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘড়িটা একবার দেখে নিয়ে নিচে নেমে গেল সে। নতুন একটা মুভির শুটিং আছে তার, আবার স্টুডিওতেও যেতে হবে। অ্যালবামের কাজটাও শেষ করতে হবে তাকে। কত কাজ। কলেজের সামনে দাঁড়িয়ে আছে আরু। সামনের মোড়েতে নাকি 7 স্টার গ্যাংস্টার রাফিন চৌধুরী এসেছেন। কিছু একটা ঝামেলা করেছে রাস্তায়, তাই সব স্টুডেন্টদের কলেজের গেটেই আটকে রাখা হয়েছে। সব স্টুডেন্টরা ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকলেও আরুর মুখটা হাসি খুশি। ওর খুব ইচ্ছে হচ্ছে দৌড়ে ওই মোড়টাতে গিয়ে ওই গ্যাংস্টারকে দেখা। ছেলেবেলা থেকেই মুভি পাগল আরু। বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মুভি দেখে একটা মাফিয়ার সাথে ভাব করার খুব শখ তার। শুনেছে গ্যাংস্টার রাফিন চৌধুরীকে দেখতে অস্থির, ওনাকে দেখে মাফিয়া মনে হওয়ার জোই নেই। কথাটা শোনার পর থেকেই আরুর মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। যেই রাফিন চৌধুরীর হিংস্রতার জন্য মানুষ তার সামনে দাঁড়ানোর সাহস পায় না, তাকে দেখার জন্য এই ছোট্ট মেয়ের কত লাফালাফি। কিন্তু সেখানটায় যাবে কি করেছে? অনেক ভেবেচিন্তে স্যারদের চোখ ফাঁকি দিয়ে ব্যাগ হাতে দৌড় লাগালো আরু। পিছন থেকে স্যারদের ডাক উপেক্ষা করে কিছু দূর গিয়ে থামলো সে। হাঁটুতে হাত রেখে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে আবারও হাঁটা দিল সে। রাস্তার মোড়টাতে এসেই আরুর চোখটা চড়ক গাছ। না হলেও 50টার বেশি কালো গাড়ি সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে এখানে সেখানে রক্তের ছড়াছড়ি। এক পাশে একটা অফিসিয়াল চেয়ারে কেউ একজন পায়ের উপরে পা রেখে বসে আছে, আর তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে কিছু লোক। বাহ, মাঝ রাস্তায় চেয়ার, ইন্টারেস্টিং তো। রাস্তায় পড়ে থাকা রক্ত দেখে আরুর মনটা যেন আরও নেচে উঠল। নিশ্চিত কিছুক্ষণ আগে হিরোর মতো ফাইটিং হয়েছে এখানে। আরু অসীম কৌতূহল নিয়ে উকি ঝুঁকি দিয়ে চলেছে, কিন্তু এই খাম্বারগুলোর জ্বালায় রাফিনকে দেখতে পাচ্ছে না সে। অবশেষে ওদের সবাইকে গাড়িতে উঠতে দেখা গেল। একটা লোককে নিয়ে সবার ব্যস্ততা দেখেই ওটাকেই যে রাফিন তা বেশ বুঝতে পারলো আরু। পেছন থেকে বেশ ড্যাশিং দেখতে লাগছে লোকটিকে। কালো স্যুটে একদম সাউথ ইন্ডিয়ান হিরো মহেশ বাবু। আর কিছু না ভেবে দৌড়ে সেই দিকে এগিয়ে গিয়েই পেছন থেকে চেঁচিয়ে ডেকে উঠলো সে। ও হ্যালো মিস্টার গ্যাংস্টার। আরুর কণ্ঠটা চারিদিকে যেন বজ্রপাতের মতো শোনালো। রাফিন এর চেলা পোলারা অবাক চোখে তাকিয়ে আছে। যেখানে দেশের প্রেসিডেন্ট রাফিনের সাথে সমীহ করে কথা বলে, সেখানে এই পুচকি একটা মেয়ে। রাফিন তখন গাড়িতে উঠছিল। পেছন থেকে এমন সম্বোধন শুনে ভ্রু কুচকে তাকালো। কালো সানগ্লাস পরা চোখেই স্ক্যান করতে লাগলো মেয়েটিকে। হাইট 5 ফুট 3 ইঞ্চি, ওয়েট 45 থেকে 47, বয়স 19 থেকে 20, ফর্সা এক হারা গড়ন, কোমর পর্যন্ত কালো ঘন চুল, ঠোঁটের নিচে কালো একটা তিল, টানা টানা দুটি চোখের রং হালকা বাদামি, ফিগার। এতটুকু ভাবতেই মেয়েটি দৌড়ে সামনে এসে দাঁড়ালো। রাফিন এর বিশাল বডিগার্ড বহরকে ঠেলে সরিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো সে। রাফিনের ভ্রু দুটো একবার আগের থেকেও কুঁচকে এলো। এই মেয়ের কি ভয় ডর নেই? এই মুহূর্তে যে রাফিন তাকে পিষে ফেলতে পারে সেই ভাবনাটা কি মেয়েটার মাঝে আসে না?
রাফিনের বডিগার্ডরা মেয়েটাকে ধরতে গেলে আঙুল এর হালকা ইশারায় নিষেধ করলো রাফিন। গাড়ির দরজাটা বন্ধ করে পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। কয়েকবার জোরে শ্বাস টেনে রাফিন এর মুখের দিকে তাকালো আরু। চোখ দুটো যেন সেখানেই থমকে গেল তার। চোখ পিটপিট করে অবাক চোখে তাকিয়ে আছে সে। দুধের মতো ফর্সা ছেলেটার চোখ মুখ যেন কোনো আমেরিকান যুবক। চুলগুলো পিছন দিকে আঁচড়ানো, কিছু চুল অবার্ধ হয়ে এসে পড়েছে কপালে, গালে খোঁচা খোঁচা দাড়ি। আরুর কাছে মনে হচ্ছে চোখের সানগ্লাসটা হয়তো লোকটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শতগুণ। সানগ্লাস খুলে রাখলে একটুও ভালো লাগবে না তাকে, এতটুকু না। আচ্ছা, এমন একটা ছেলে ফাইটিং করে কিভাবে? দেখে তো মনে হচ্ছে শরীরে শুধু মাখন আর মাখন। সুপারস্টার আরিয়ান মৃন্ময়ের থেকে কোনো অংশে কম হ্যান্ডসাম না ছেলেটি। আরুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের মধ্যে লম্বা কালো ছেলেটা বলে উঠল, এই মেয়ে কি চাই? এভাবে তাকিয়ে আছো কেন? বস, আমার মনে হয় এই মেয়ে 5 স্টার গ্যাং পাঠিয়েছে গুপ্তচর। ছেলেটার কথায় রাফিন নড়ে চড়ে দাঁড়ালো। আরু বিস্মিত স্বরে বলে উঠল, আজব, আমি গুপ্তচর হতে যাব কেন শুনি? আমি তো ফ্যান, আপনাদের এই ভিলেন স্টারের ফ্যান। আরুর কথায় অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো ছেলেটি। যে ছেলে মিনিটে 10-12টা লাশ ফেলে দেয়, যাকে দেখলে তার মতো গুন্ডারাও আত্মা কাঁপে, তার আবার ফ্যান? অদ্ভুত। আরু ছেলেটির এমন চাহনিতে গুরুত্ব না দিয়ে খুশিতে গদগদ হয়ে রাফিনের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস্টার ভিলেন, আমি আরু, অর্পিতা জামান আরু। রাফিন আরুর হাতের দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। মেয়েটার সাহস দেখে সত্যি সে অবাক। পকেট থেকে হাত বের করে চোখ থেকে সানগ্লাসটা খুললো। আরু রাফিনের চোখের দিকে তাকিয়ে হাতটা নামিয়ে নিল ধীর গতিতে। ছেলেদের চোখের পাপড়ি এত ঘন হয় নাকি? রাফিন ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলে উঠল, কি চাই মিস হোয়াটএভার? আপনার কি আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আপনাকে তুলে নিয়ে আপনার সাথে ঠিক কী কী করতে পারি জানেন আপনি? তারপরও এত সাহস নিয়ে আমার সামনে হোয়াই? মোটিভ কি? আরু এবারও হাবার মতো দাঁড়িয়ে রইল। কোনো গুন্ডা এত ভদ্র আর এত সুন্দর করে কথা বলে জানা ছিল না তার। এমন মধু মেখে কথা বলছে যেন সে কোনো এক ভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর। আরু একবার গলা খেকারি দিয়ে বলে উঠল, মোটিভ হলো আপনার সাথে প্রেম করা, করবেন নাকি? আরুর কথাই পাশে দাঁড়ানো ছেলেটা বেশম খেলো, আর বাকি সবার চোখ বিস্ময়ে। রাফিনকে কোনো মেয়ে এইভাবে মাঝ রাস্তায় সরাসরি প্রপোজ করছে ভাবতেই পারছে না কেউ। রাফিনও খানিকটা ভড়কে গেল, কিন্তু ব্যাপারটা প্রকাশ করলো না। তার নাম শুনে শুধু মেয়েরা কেন, মেয়ের বাপ সহ দৌড়ে পালায়। তার এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়নি বললেই চলে। মেয়েটাকে আপাতমস্তক দেখলো সে, নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু রাফিনের মনে কোনো ভাবাবোধ হলো না। আগের থেকেও গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের ভালোটা পাগলেও বুঝে মিস। আমি কিন্তু ভালো মানুষ নই, না আমার ক্যারেক্টার ভালো। সো দূরে থাকো। নেক্সট টাইম চোখে না পড়াটাই মঙ্গল। গট ইট? কথাটা বলে এক মুহূর্তও না দাঁড়িয়ে সাই সাই করে চলে গেল একের পর এক গাড়ি। আরু ভ্রু কুচকে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকেই মুখ ভেঙিয়ে বলে উঠল, দূরে থাকো। বাবার থিওরি অনুযায়ী সব মানুষের মাঝে একটা পজিটিভ সাইন থাকে, আর সেই পজিটিভ সাইন খুঁজে বের করতে পারলে সেই মানুষটিকে ম্যাজিকের মতো পাল্টে দেওয়া যায়। তাহলে এই ভিলেনের মাঝেও নিশ্চিত কোনো পজিটিভ সাইন আছে। ইয়াহো! আরু মনে মনে হাজার ও ভাবনা সাজিয়ে উল্টা পথে হাঁটা দিল। হাঁটার তালে তালেই সুর মেলাচ্ছে সেই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক ভিলেন আমায় পাগল করেছে। গলা ফুলিয়ে বসে আছে রোজা, ও ঠিক সামনে বসে আছে তীর্থ। শরীর ঘামে চিপ চিপে হয়ে আছে তার। শার্টের উপরের দুটো বোতাম
খুলে কলারটা একটু পেছন দিকে ঠেলে দিয়ে বলে উঠল সে। কিরে, অটিস্টিকের মতো বসাছিস কেন? আর্টিকেল লিখবি বলে চেঁচাচ্ছিলি, আর এখন থম মেরে বসাছিস। কাহিনী কি মামু? আমি কনফিউজ। রোজার কথায় চোখ বড় বড় করে তাকালো তীর্থ। রোজার মুখে এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারছে না সে। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলে উঠল সে। কনফিউশন? আর তোর শব্দটা তোর জন্য নতুন দোস্ত। রোজার কনফিউশন? ভাবছি যদি নিউজটা মিথ্যে হয়, মানে আরিয়ান মৃন্ময় নামে এর আগে এমন কোনো নিউজ লিক হয়নি, শুধুমাত্র সন্দেহের বশে নিউজ ছাপানোটা ঠিক হবে? এতে যদি ওনার ক্যারিয়ারের ইফেক্ট পড়ে তো? হাতটা মাছি তাড়ানোর মতো নাড়িয়ে বলে উঠল তীর্থ। আরে ধুর, ক্যারিয়ারের সমস্যা হতে যাবে কেন? তুই তো তাকে ক্যারেক্টারলেস প্রুভ করছিস না, তুই জাস্ট মৃন্ময়ের গার্লফ্রেন্ডকে এক্সপ্লোজ করছিস। তাছাড়া একটা ছেলে মেয়ে একা ফার্ম হাউসে কী কাজ থাকতে পারে, তাও বা পার্সোনাল? ব্যাপার তো আগাগোড়াই সন্দেহের। আর তুই তো বলিস নায়ক মানেই ক্যারেক্টারলেস। তো এটা আমি এখনো বলি, বাট এই হালকা প্রমাণ দিয়ে আর্টিকেল চেপে কারোর ইমেজ খারাপ করতে পারি না। তুই জানিস আমি ওই রকম নই। দোষ দেখ, অলওয়েজ এত সৎ হওয়া কোনো মানে হয় না। আমি সম্পাদক স্যারকে অলরেডি একটা ধামাকাদার নিউজের কথা বলে ফেলেছি। তুই প্লিজ তাতে জল ঢালিস না, নয়তো আমার পার্ট টাইম জব শেষ। তুই আগেই বলতে। এতটুকু বলেই থেমে গেল রোজা। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই চেঁচিয়ে উঠল সে। আমার কাছে রেকর্ডিং আছে। মানে? ফোন রেকর্ড অপশন অন করা ছিল, তাহলে নিশ্চয়ই আরিয়ান মৃন্ময়ের কথাগুলো রেকর্ড হয়েছে। সেটা থেকে আমরা কোনো ক্লু পেতে পারি, রাইট? রোজার কথাই দু চোখ চকচক করে উঠল তীর্থর। সে মনে মনে দোয়া পড়ছে যেন মৃন্ময়ের সাথে রুজির কিছু একটা থাকে, নয়তো রোজা যে কখনোই খবরটা ছাপাবে না তা সে ভালো করেই জানে। মোবাইলের রেকর্ডারটা অন করে বিছানায় পা তুলে বসলো ওরা। কিছুক্ষণের মাঝেই মৃন্ময়ের কণ্ঠ ভেসে এলো, সেই সেম কথা। তীর্থ আর রোজা দুজনেই হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো। রেকর্ডারটা অফ করে হাত বাড়িয়ে ঠিক তখনই শোনা গেল আর একটা কণ্ঠ। স্যার, স্যার, আমি জানি আজ রুমি ম্যাডামের সাথে আপনার ডেট। এতটুকুর পর টুং টুং শব্দ কানে ভেসে এলো, অর্থাৎ এরপর ফোনটা কেটে দেওয়া হয়েছে। ডেট শব্দটা শুনেই দুজনেই একসাথে চিৎকার করে উঠল। তারপর মুখে হাত চেপে চোখ বড় বড় করে তাকিয়ে আবারও হেসে উঠল দুজনে। কাজ ভেদ করে আসা হালকা রোদের ঝিলিকে ঘুম ভাঙল মৃন্ময়ের। রাত 3টের দিকে ঘুমিয়েছিল সে। এখন কয়টা বাজে কে জানে। দরজায় টোকা পড়ছে ক্রমাগত। নিশ্চয়ই সোহেল। এই মুহূর্তে ছেলেটাকে ধরে এক চড় বসাতে ইচ্ছে করছে মৃন্ময়ের। বিরক্তি দমন করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। অনিচ্ছার সত্ত্বেও দরজাটা খুলতে হুড়মুড় করে ভিতরে ঢুকে গেল সোহেল। মৃন্ময়ের ভ্রু মুহূর্তেই কুঁচকে এলো, রাগী কণ্ঠে বলে উঠল। তুমি ম্যানার্স ভুলে গেছো সোহেল? সরি স্যার, বাট সর্বনাশ হয়ে গেছে স্যার। সোহেলের কথাই হাই তুলল মৃন্ময়। এই মুহূর্তে কোনো সর্বনাশের কথা শুনতে ইচ্ছে করছে না তার। কটা বাজে? 12টা স্যার। 1 কাপ কফি আনতে বলো সোহেল, মাথা ধরেছে। স্যার, খবরটা শুনলে আপনার মাথা ধরাটা দ্বিগুণ হয়ে যাবে স্যার। মানে কি খবর? স্যার, প্রথম আলোতে এসেছে রুজি ম্যাডামের সাথে আপনার অফুহার চলছে, আর আপনারা দুজন ফার্ম হাউসের কল কোয়ালিটি টাইম প্লেট করেছেন। কে ছাপিয়েছে নিউজ? গিভ মি দ্য ডিটেলস। রাদিয়ানা আহমেদ রোজা, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিস্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, প্রথম আলোতে পার্ট টাইম জব করে। কি চায় সে? মোটিভ কি? টাকা? তার সাথে মিটিং ফিক্স করো। আই নিড টু টক টু হার। স্যার, নিউজ বের হওয়ার পরপরই ট্রাই করেছি, বাট নো রেসপন্স। সরাসরি মানা করে দিয়েছে, কারো সাথে মিটিংয়ে সে ইন্টারেস্ট নন। দেন সেকেন্ড অপশন ইউজ করো, বাট ডু ইট ফার্স্ট।
ভারী মাথা নিয়েই চোখ পিটপিট করে তাকালো রোজা। ভার্সিটির পথেই ছিল সে, তারপর হঠাৎ কি থেকে কি হয়ে গেল কে জানে। চোখ মেলে চারিদিকে তাকালো রোজা। একটা আলিশান রুমে বসে আছে সে, হাত দুটো চেয়ারের সাথে বাঁধা। ব্যাপারটাই আঁতকে উঠল রোজা। জীবন এর প্রথম আর্টিকেলেই কিডন্যাপ। কিছুক্ষণ পরেই রুমে এলো সোহেল আর মৃন্ময়, তাদের পেছনে 10-15 জন বডিগার্ডস। রোজা পিটপিট করে দুইবার তাকিয়ে বলে উঠল, আমায় এখানে এনেছেন কেন? ফাই। মৃন্ময়ের ইশারায় দৌড়ে গিয়ে হাতের বাঁধনটা খুলে দিল সোহেল। কাজ শেষে আবারও মৃন্ময়ের পেছনে গিয়ে দাঁড়ালো সে। রোজা এখনও ঠাই বসে আছে। এই নায়ক ফায়ক তাকে কিছু করবে না তো? রোজাকে চুপ থাকতে দেখে মুচকি হাসলো মৃন্ময়, চুলগুলো ঠিক করে পকেটে হাত দিয়ে সোজা দাঁড়িয়ে বলে উঠল সে, আপনি যা করেছেন তার জন্য এটাকে আপনার প্রাপ্য নয়। আপনি ভাবতেও পারবেন না আপনি কতটা ক্ষতি করেছেন আমার মিস হোয়াট। পাশ থেকে সোহেল তাড়াহুড়ো করে বলে উঠল, রোজা স্যার, রোজা আরতিতে সওয়াম। অযথা কথা বলবে না সোহেল। সো মিস রোজা, আপনার সাথে ঠিক কি কি করা যায় বলুন তো? কথাটা বলে কিছুটা এগিয়ে এলো মৃন্ময়। চমকে উঠল রোজা, ভ্রু কুচকে সোহেলের দিকে তাকিয়ে বলে উঠল সে, এই এই টাকলা, আপনি আপনার এই হিরো মহোদয়কে বলে দিন আমাকে যেন যেতে দেওয়া হয়, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। রোজার কথায় মুচকি হাসলো মৃন্ময়। কোটটা খুলে পাশে সোফায় রেখে শার্টের উপরের দুটো বাটন খুলে সোফায় বসতে বসতে বলে উঠল সে, সোহেল, মিস রোজাকে বলুন অমন একটা বাজে নিউজ কেন ছাপিয়েছেন উনি। কি চায় উনি? পপুলারিটি অর মানি? ইয়েস স্যার। ম্যাম স্যার বলো। শাট আপ, আমি বয়রা না, কানে শুনি। এই যে মিস্টার পিএ, নায়ক সাহেবকে বলুন আমি এসব খবর টবর ছাপাইনি, আর ছাপালেই বাকি সত্যি তো ছিল। হোয়াট? সত্য? সোহেল, ইয়েস স্যার। ওনাকে বলুন কি প্রুফ আছে ওনার কাছে। আচ্ছা এরা হোয়াট আজাইরা? আমার কাছে প্রুফ আছে। আপনি যে আপনার নিউ জিএফের সাথে প্রাইভেট টাইম কাটাচ্ছেন সেটা আমি জানি। নাও আই উইল মেক আ নিউজ অন মাই কিডন্যাপিং। ইটস এ মিসআন্ডারস্ট্যান্ডিং মিস রোজা। উই ক্যান মেক এ ডিল। আই উইল গিভ ইউ মানি ফর দ্যাট। কত টাকা চাই আপনার বলুন? মৃন্ময়ের কথায় ভ্রু কুচকে তাকালো রোজা। চোখ মুখ গরম করে বলে উঠল সে, আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? ও মাই গড, এত বড় সাহস! একজন জার্নালিস্টের মেয়েকে ঘুষ দেওয়া হচ্ছে? লিসেন, আই ডোন্ট ওয়ান্ট ইয়োর মানি, ডাফার। এবার উঠে দাঁড়ালো মৃন্ময়। শার্টটা ঠিক করে পাশে টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে বলে উঠল, দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি মি? হোয়াট? বিয়ে? আর আপনাকে? আস্তাগফিরুল্লাহ, এইসব নায়ক টায়ককে বিয়ে করার চেয়ে সুসাইড করা বেটার। অলওয়েজ হিরোইনদের সাথে জড়াজড়ি চুম্মাচুম্মি, ছি, ইয়াক। কথাটা বলেই চোখ মুখ কুঁচকে ফেললো রোজা, যেন কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে তাকে। মৃন্ময় ভ্রু কুঁচকে তাকালো। তাকে নিয়ে কেউ এমন কিছু ভাবে চিন্তারও বাহিরে ছিল তার।